হ্যালো বন্ধুরা, আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আজ আমি আপনাকে কিডনি ফেইলিউর বা খকট রোগীদের ডায়েট সম্পর্কে বলবো। ফ্যাক্টে আক্রান্ত রোগীর মধ্যে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মতো বর্জ্য পদার্থ জমা হতে শুরু করে, কারণ কিডনি এই বর্জ্য পদার্থগুলিকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য তাদের কার্য সম্পাদন করতে পারে না। এর ফলে রোগীর রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিন জমা হয়। বর্জ্য পদার্থের এই জমে বিভিন্ন উপসর্গ সৃষ্টি করে এবং একজন ব্যক্তিকে অসুস্থ বোধ করে। এখন কিডনি বিকল রোগীর ক্ষেত্রে আমাদের এই উপাদানগুলি নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের তাদের নিম্ন স্তরে রাখতে হবে। সেজন্য খাদ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমরা যাই খাই না কেন তা আমাদের শরীরে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ফেলে। ধরুন একজন কিডনি রোগী ডিম, মুরগি, মাটনের মতো প্রোটিন খান, তাহলে কি হবে? প্রোটিন খরচ ক্রিয়েটিনিন বৃদ্ধি করবে, কারণ ক্রিয়েটিনিন একটি বর্জ্য প্রোটিন, পেশী বিপাকের সময় পেশী দ্বারা উৎপাদিত হয়। এখন আপনি প্রোটিন সম্পর্কিত আপনার খাদ্যে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারেন, যাতে আপনার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়। তাই আমি ব্যক্তিগতভাবে একজন রোগীকে শরীরের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে প্রোটিনের পরামর্শ দিই। অ্যালবুমিন সিরামের মোট প্রোটিন স্বাভাবিক পরিসরে থাকলে প্রোটিন ডায়েটের পরামর্শ দেওয়া হয়। যদি টিপি এবং অ্যালবুমিনের মাত্রা সাবরেঞ্জে থাকে তবে হালকা প্রোটিনের পরামর্শ দেওয়া হয়। সুতরাং মূলত একটি কিডনি ব্যর্থতায় প্রোটিন গ্রহণ শরীরের প্রয়োজনের উপর নির্ভর করে। একটি কম প্রোটিন খাবারের বিকল্প হিসেবে আপনি আপনার খাদ্য তালিকায় ডাল এবং দুধ যোগ করতে পারেন, তবে আপনার মাটন, চিকেন, ওরানি অ্যানিমেল প্রোটিন কঠোরভাবে এড়ানো উচিত। আমি আপনাকে বলেছি অতিরিক্ত প্রোটিন আপনার কিডনির আরও ক্ষতি করতে পারে। এখন ইউরিয়ায় যাওয়া যাক। আপনি লিপিডের পরিমাণ নিয়ন্ত্রণ করে ইউরিয়া নিয়ন্ত্রণ করতে পারেন বা চর্বি বলতে পারেন। প্রথমে বোঝার চেষ্টা করুন। ইউরিয়া একটি বর্জ্য যা হজমের সময় লিভার দ্বারা উৎপাদিত হয়। সুতরাং যদি একজন রোগী ইউরিয়া নিয়ন্ত্রণ করতে চান, তবে একজনকে সমস্ত অপ্রয়োজনীয় ভারী লিপিড এড়িয়ে চলতে হবে, যাতে জীবনকে অতিরিক্ত পরিমাণে ইউরিয়া তৈরি করতে অতিরিক্ত পরিশ্রম করতে না হয়। আপনার খাদ্য থেকে অতিরিক্ত তেল, পনির এবং মাখন বাদ দিন এবং রান্নার জন্য অল্প পরিমাণে নিন। সুতরাং এখন পর্যন্ত আপনি শিখেছেন যে ক্রিয়েটিনিন এবং ইউরিয়া খাদ্য দ্বারা নিয়ন্ত্রণ করা যেতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ডায়েটে পটাশিয়ামের পরিমাণ। পটাশিয়াম একটি ইলেকট্রোলাইট এবং এই ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। সেজন্য আমরা আমাদের রোগীদের তাদের খাবারে উচ্চ পটাশিয়াম জাতীয় খাবার যেমন নারকেল, অ্যাভোকাডো, কিউই, সবুজ শাকসবজি, খেজুর, শুকনো ফল এবং আলু ইত্যাদি এড়িয়ে চলার পরামর্শ দিই। কিন্তু আমরা জানি প্রায় প্রতিটি খাবারেই পটাশিয়াম থাকে। তাহলে আপনি কিভাবে এটি এড়াবেন? আপনাকে এমন খাবার খেতে হবে যা কম বা মাঝারি পরিমাণ পটাশিয়াম বহন করে। যেহেতু পটাশিয়াম একটি বিশাল ধারণা, আমি এই বিষয়ে শীঘ্রই একটি সম্পূর্ণ আলাদা ভিডিও তৈরি করব, যেখানে আমি এটিকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এখন জ্বলে যাওয়া যাক। একজন কিডনি রোগীর কতটুকু পানি খাওয়া উচিত? এই উত্তর একটি কঠিন প্রশ্ন। কারণ হল তরলের প্রয়োজনীয়তা পৃথকভাবে পরিবর্তিত হয়। কিছু ব্যক্তি একটি গরম জলবায়ুতে বাস করে যেখানে তরলের প্রয়োজনীয়তা বেশি, যেহেতু তারা ঘাম এবং প্রস্রাবের মাধ্যমে তরল হারায়। কিছু রোগী একটি ঠান্ডা জলবায়ুতে বাস করে যেখানে তরলের প্রয়োজন কম। যদি আমরা একই পরিমাণ তরল উভয় রোগীকে একবারে দিই, গরম জলবায়ুতে বসবাসকারী রোগীর ক্ষেত্রে এটি কম হবে এবং ঠান্ডা আবহাওয়ায় বসবাসকারী রোগীর জন্য এটি অতিরিক্ত হবে এবং অতিরিক্ত তরল ফোলা এবং অন্যান্য জটিলতা সৃষ্টি করবে। তাই শরীরের প্রয়োজন অনুযায়ী তরল গ্রহণের পরামর্শ দেওয়া হয়। আপনি যদি পিপাসা অনুভব করেন, 1 কাপ 100 মিলি জল নিন। যদি আপনি আবার অনুভব করেন, তাহলে আবার 1 কাপ জল নিন। ভালো ফ্রিকোয়েন্সিতে অল্প পরিমাণে গ্রহণ করলে শরীরকে হাইড্রেটেড থাকতে সাহায্য করে এবং পর্যাপ্ত পরিমাণে তরল গ্রহণ করলে কিডনি ক্রিয়েটিনিন এবং ইউরিয়া নির্গত করার জন্য পর্যাপ্ত প্রস্রাব তৈরি করে। এখন আপনি জানেন যে তরল একটি উল্লেখযোগ্য পরিমাণে গ্রহণ করা উচিত নয়, স্বল্প বা অতিরিক্ত নয়। এবং এই পর্যাপ্ত পরিমাণ আমাদের ঠোঁট এবং গলা দ্বারা বলা হয়। ঠোঁট শুষ্ক হলে তার মানে শরীরে তরল প্রয়োজন। এখন শরীরে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ করার জন্য আরেকটি উপায় আছে এবং তা হল কিডনি। কিডনির কার্যকারিতা বৃদ্ধি করে আমরা ক্রিয়েটিনিন এবং ইউরিয়া নিঃসরণ আগের চেয়ে ভালোভাবে বাড়াতে পারি, যার ফলে রিপোর্টে ক্রিয়েটিনিনের মাত্রা কম হয়। বিভ্রান্ত? আমাকে ব্যাখ্যা করতে দাও।
কিডনি কখনই স্বয়ংক্রিয়ভাবে তার কার্যকারিতা হারায় না, এটি সর্বদা এর পিছনে একটি কারণ, বেশিরভাগ রোগীর এটি উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস। আমরা যদি রক্তচাপ এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখি, স্বাভাবিক সীমায় রাখলে, রোগীর কিডনি ফেইলিওরের অগ্রগতি বন্ধ করতে সাহায্য করে। তার মানে ক্রিয়েটিনিন স্তরের কোনো উচ্চতা নেই, কারণ কিডনিতে নতুন কোনো ক্ষতি হচ্ছে না, কারণ কিডনি ব্যর্থতার কারণ নিয়ন্ত্রণে রয়েছে। এখন দ্বিতীয় ধাপে আমাদের কিডনির কার্যকারিতা বাড়াতে হবে, আর তা হল রক্তের বর্জ্য পদার্থকে ফিল্টার করে বের করতে হবে। তার আগে আমাদের নিজেদের কাছে একটি প্রশ্ন করতে হবে, কিডনি কি তার কার্যক্ষমতা বাড়াতে পারে? এবং উত্তরটি হচ্ছে হ্যাঁ। একটি উদাহরণ সহ ধরা যাক, যে ব্যক্তির একটি কিডনি আঘাত বা সেপসিসের কারণে নষ্ট হয়ে গেছে, তার ক্রিয়েটিনিনের মাত্রা কোনো বৃদ্ধি ছাড়াই বেঁচে থাকতে পারে। কিভাবে? এটি ঘটে কারণ তার কিডনি তার কার্যকারিতা বাড়াতে পারে, এটি স্বাভাবিকভাবে হারিয়ে যাওয়া কিডনির কার্যকারিতা নেয়। তার মানে আমরা যদি কিডনি ফেইলিওর রোগীর কিডনির সঠিক যত্ন নিই, কিডনির কার্যকারিতা বাড়িয়ে ক্রিয়েটিনিনের মাত্রা কমিয়ে আনা যায়। তাই সোয়াইএসএ ভেষজগুলির সাহায্যে আমরা কিডনির কার্যকারিতা বাড়াতে লক্ষ্য করি। আমি আপনাকে কিছু উদাহরণ দেখাই। আপনি আমাদের রোগীদের কয়েকটি প্রতিবেদন দেখতে পারেন, যারা আমাদের চিকিৎসার মাত্র কয়েক মাসের মধ্যে ক্রিয়েটিনিনের মাত্রা হ্রাস পেয়েছে। তাই আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার খাদ্য আপনার স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আপনি একজন কিডনি ব্যর্থ রোগী বা রোগী। আপনার যদি এখনও এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তবে আপনি সরাসরি আপনার স্ক্রিনে ফ্ল্যাশিং নম্বরটিতে আমাদের কল করতে পারেন বা আপনি সরাসরি মন্তব্য বিভাগে আমাদের লিখতে পারেন। আমি শীঘ্রই আরেকটি তথ্যপূর্ণ ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ফিট থাকুন। দেখার জন্য ধন্যবাদ।